পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছ অর্থাৎ ফোর্থ সেমিস্টারে উঠেছো, কারণ জাস্ট পরীক্ষার মাধ্যমে পুজোর কিছুদিন আগেই তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং অবজেক্টিভ বা ওএমআর শিটের মাধ্যমে। কিন্তু তোমরা জানো এই ফোর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে যেখানে দিতে হবে। এই এডুকেশনে যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্ধারিত করেছে, ইতিমধ্যে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন এবং ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন মানে শিখন চ্যাপ্টারটার সাজেশন দিয়ে দিয়েছি এবং 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এইবার আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টটা অর্থাৎ 2 নম্বরটা শেষ করে দিচ্ছি এবং একমাত্র আমরা পড়ার বিষয় পক্ষ যারা শুধু নোটগুলো দিই না, সেই নোটগুলো কিন্তু তোমাদের বুঝিয়েও দিই, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে প্রত্যেকটা নোট যা যেখানেরই হোক না কেন, ইউটিউব বলো, সহায়িকায় বলো, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের লেখা নোট সবই খুব ভালো, খুব সমৃদ্ধ, খুব উন্নত মানের। কিন্তু তুমি যদি সেটা না বুঝতে পারো, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি যে নোট খুব ভালো, কিন্তু শিক্ষার্থী বুঝতে না পারার ফলে মুখস্থ করতে পারছে না, বুঝতে না পারার ফলে সে লিখতে পারছে না, কারণ না বুঝলে চোখ কান বুঝে মুখস্থ করে কিন্তু হয় না। তা যাই হোক, এবার আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ শিখন চ্যাপ্টারটা যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবই দিয়ে দিচ্ছি, তবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো দেখবে খুবই গুরুত্বপূর্ণ। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 12-এর পরীক্ষা শুরু হবে এবং শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন পরীক্ষা হবে 17ই ফেব্রুয়ারি 2026 সালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তা চলো এবার কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারটা 2 নম্বর আমরা সেকেন্ড পার্ট বা শেষ পার্ট নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের মধ্যে শিখনে পেশনা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পেশনা মানে হচ্ছে মোটিভেশন, অর্থাৎ একজন দক্ষ শিক্ষক কেবল কিন্তু শিক্ষাদান বা পাঠদানই করেন না, প্রত্যেক শিক্ষক এইভাবে খেয়াল রাখেন যে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু আলাদা এবং ব্যক্তি বৈষম্য নীতি অনুসারে তাকে পাঠদান করা উচিত এবং বয়স্তর অনুসারে শিক্ষাদান অবশ্যই করেন। এবং এই শিক্ষক মহাশয়দের এই পেশনা সৃষ্টিতে একটা বিরাট ভূমিকা থাকে, যেমন ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা, ক্লাসরুমটা এমনভাবে তৈরি করতে হবে তার উপস্থিতিতে ক্লাসটা যেন আনন্দময় হয়ে ওঠে, কোনো রকম ভয় না পায়, বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেখানে শিক্ষার্থীরা সহজে স্বতঃস্ফূর্তভাবে তার মনের কথা বলতে পারে। অনেক সময় দেখা যায় ক্লাস একেবারে চুপচাপ, মানে একটা সেফটি পিন বললে বা পিন পড়লে আওয়াজ হবে, তার মানে কিন্তু এটা আধুনিক শিক্ষা ব্যবস্থায় বোঝায় না যে ক্লাস খুব ভালো হচ্ছে। অর্থাৎ শিক্ষক মহাশয়কে ভয় পেয়ে শিক্ষার্থী তাদের মনে যে ভালো প্রশ্ন, খারাপ প্রশ্ন, যাই প্রশ্ন হোক না কেন, সেগুলো কিন্তু অবদমিত থেকে যায়, ফলে কিন্তু শিক্ষা সম্পূর্ণ হয় না। কাজেই শিক্ষক মহাশয়কে এমন একটা পরিবেশ গঠন করতে হবে, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা সহজে তাদের সব কথা বলতে পারে। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে উৎসাহ প্রশংসা দান। বাচ্চারা অর্থাৎ শিশুরা যখন ক্লাসে কোনো কাজ করে, ভালো কাজ করুক বা একটু পারলেও, অর্থাৎ 5% পারুক, 10% পারুক, 50% পারুক, তাকে কিন্তু উৎসাহ দেওয়া উচিত। এই তো হয়েছে, আরও ভালো হবে, যথেষ্ট হয়েছে। তাহলে এইভাবে যদি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেওয়া যায়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায় এবং তার মনের মধ্যে এই ধারণা জন্মায় যে আমিও পারি, আমিও পারবো, ফলে সে কিন্তু আরও সেই বিষয়টার প্রতি আগ্রহ হবে বা মোটিভেটেড হবে। তৃতীয় পয়েন্টটা দেখো, আধুনিক প্রযুক্তির ব্যবহার। শিক্ষাক্ষেত্রে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে মডার্ন যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজিগুলো কিন্তু যথেষ্টভাবে ব্যবহার করতে হবে শিক্ষক মহাশয়দের, যাতে শিক্ষার্থীকে সহজে আকর্ষণ করা যায়। এক্ষেত্রে বিভিন্ন যে স্মার্ট ক্লাসরুম বা বিভিন্নভাবে তাদের যাতে আকর্ষণ করা যায়, কারণ শিক্ষা ব্যবস্থাটা শিক্ষার্থীদের কেন্দ্রিক, কাজেই তাদের আকর্ষণ করা
বা তাদের শিক্ষাদান করাটাই কিন্তু মূল উদ্দেশ্য। পরের প্রশ্নটা দেখো গুরুত্বপূর্ণ, প্রেরণা বা মোটিভেশন হারায় কেন, কমে যায় কেন? দেখো, লক্ষ্য যদি স্পষ্ট না থাকে, অর্থাৎ কী করতে হবে না করতে হবে সেটা যদি স্পষ্ট না থাকে, তাহলে কিন্তু তোমার কাছে মোটিভেশন থাকবে না। 2 নম্বর, অতিরিক্ত চাপ বা ক্লান্তি। অনেক সময় দেখবে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ শুধু যে সে পড়তে ভালো লাগছে না তা নয়, অনেক সময় ক্লান্তি থাকে বা মানসিক বা শারীরিক ক্লান্তির জন্য কিন্তু সে কিন্তু পড়াশোনা নিতে পারে না। আর তৃতীয় হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। অনেক সময় শিক্ষার্থী ভাবে আমার দ্বারা হবে না। আমরা দীর্ঘ শিক্ষকতা 23-24 বছর শিক্ষকতায় দেখেছি অনেক শিক্ষার্থী বলছে স্যার আমি পারবো না। অর্থাৎ এইটা যদি মনের মধ্যে চলে আসে একটা শিক্ষার্থীর, তাহলে কিন্তু তাকে দিয়ে সেই কাজটা করানো খুবই অসুবিধা, অসম্ভব। কাজে আগে তার মধ্যে সেই ভাবটা জাগাতে হবে যে আমি পারি, ইয়েস আই ক্যান, তাহলেই দেখবে অনেকটা হয়ে যায়, তাহলে শিক্ষা কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। পরের প্রশ্নটা দেখো, উত্তম স্মৃতির শর্তাবলী, অর্থাৎ ভালো স্মৃতি কিভাবে বা কোনো একটা জিনিস মনে রাখার শর্তাবলী কী? মনোবিদগণ বা শিক্ষা মনোবিদগণ একটা মানুষের উত্তম স্মৃতির যে শর্তাবলী দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো যে মনোযোগ দিতে হবে। অর্থাৎ যখন আমি একটা জিনিস করছি বা শুনছি, যা খুশি করি, সেটা যদি মনোযোগ সহকারে না করি তাহলে কিন্তু সেটা কখনোই গ্রহণ হয় না, এবং মনোযোগ দিলে সে সহজেই বুঝতে পারে কি বলতে চাইছে। আমরা দেখি ক্লাসে অনেক সময় শিশু অমনোযোগী, ফলে অমনোযোগী হওয়ার দরুন যখন কিছু বলা হয় তখন সে আর কিন্তু ধরতে পারে না, কারণ মাঝখান থেকে কোনো একটা কথা শুনলে তার পক্ষে ধরাটা খুবই অসুবিধা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে বোঝার ক্ষমতা। যা শেখা হচ্ছে তা ভালোভাবে বুঝতে শেখা হলে তা দীর্ঘদিন মনে থাকে। অর্থাৎ আমরা যেটা বারবার পড়ার বিষয় পক্ষ থেকে বলি যে তোমরা চোখ কান বুঝে মুখস্থ করবে না, আগে বোঝো জিনিসটা কি হয়েছে। আমি যা নোটটা দিয়েছি, দাড়ি কমা শব্দ সব এক থাকলে এটাই নোট নয় কিন্তু। অর্থাৎ জিনিসটা পয়েন্টগুলো, যেমন ধরো আমি এখানে 3টে পয়েন্ট দিয়েছি, মনোযোগ ও একাগ্রতা, বোঝার ক্ষমতা, অভ্যাস ও পুনরাবৃত্তি। এই 3টে পয়েন্টকে ঠিক করে বুঝে তুমি যদি লিখতে পারো তাহলেই হবে। অভ্যাস ও পুনরাবৃত্তি, কোনো একটা জিনিস দেখো তুমি যদি বারবার করো তাহলে কিন্তু তোমার মধ্যে সেটা আয়ত্ত চলে। যেমন যখন আমরা সাইকেল শিখি তখন একেবারে বডি স্টিক করে কীভাবে চলে, এবার চোখ একেবারে সামনে, কিন্তু যখন আমরা সাইকেলটা শিখে যাই তা আমরা কিন্তু অত মনোযোগ দিই না। কথা বলতে বলতে, গল্প করতে করতে, গান করতে করতে, গান শুনতে শুনতে, ফোন করতে করতে যাই, কিন্তু কোনো কনসেন্ট্রেশন দরকার হয় না। কাজেই অভ্যাস বা পুনরাবৃত্তির মাধ্যমে সেটাকে যদি আমি নিজের আয়ত্তে নিয়ে আসি তাহলে কিন্তু স্মৃতি দৃঢ় হয়। পরের প্রশ্ন দেখো, বিস্মৃতির কারণ কি? মনোবিদদের মতে যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছে বা তথ্য সংগ্রহ করেছে সেটা যখন ভুলে যায়, মনে রাখতে না পারে, তখনই তাকে বিস্মৃতি বা বিস্মরণ বলা হয়। পরের প্রশ্নটা তাকে বিস্মৃতির 2টি কারণ। বিস্মৃতির একাধিক কারণ আছে, তার মধ্যে শিক্ষা মনোবিদগণ সেই কারণগুলো তুলে ধরেছেন। আমরা এখানে তার মধ্যে 2টো কারণ তুলে ধরেছি। একটা হচ্ছে অমনোযোগ। শেখার সময় যথেষ্ট যদি মনোযোগ না দেয় তাহলে সহজেই সে ভুলে যায়। এবং 2 নম্বর, যা কাজে লাগে না বা প্রয়োজন হয় না তা দ্রুত বিস্মৃত হয়। যে জিনিসগুলো আমাদের দরকার হয় না সেগুলো অনেক সময় আমরা তাড়াতাড়ি কিন্তু ভুলে যাই। এবং 3 নম্বর, সময়ের সাথে সাথে যদি ব্যবহার না করা হয়, অর্থাৎ যে জিনিসটা দরকার সেটা যদি আমরা সময়ের সাথে সাথে ব্যবহার না করি বা ইউজ না করি, সেই জিনিসটা কিন্তু ভুলে যায় বা আস্তে আস্তে ভুলে যেতে হয়। পরের প্রশ্নটা দেখো, কল্পনা কাকে বলে? কল্পনা হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া যা বাস্তব অভিজ্ঞতা, সংবেদন ও স্মৃতির ভিত্তিতে ধারণা, চিত্র বা কাহিনী সৃষ্টি করে। অর্থাৎ কল্পনা একটা মানসিক ধারণা বা প্রক্রিয়া যা বাস্তব নিজের যে অভিজ্ঞতা আছে বা সংবেদন আছে বা স্মৃতির মাধ্যমে একটা নতুন জিনিস সৃষ্টি করা, এবং এটি শুধু বাস্তবতার অনুকরণ নয় বরং এক বিশেষ মনস্তাত্ত্বিক ক্ষমতা, এবং এর মাধ্যমে সৃজনশীলতা, উদ্ভাবন ও কল্পবিজ্ঞানের মতো ক্ষেত্রগুলি বিকাশ করে। যেমন অনেক সময় দেখবে তুমি হয়তো কোনো সিনেমা দেখছো বা কোনো গায়ক গান করছে, তুমি মনে করছো যে তুমি সেই গানটা করছো,
অর্থাৎ এটা কল্পনা, অর্থাৎ তুমি সেই জায়গায় নিয়ে যাচ্ছ নিজেকে। তুমি হয়তো একটা কিশোর কুমারের গান করছো, বা শ্রেয়া ঘোষালের গান করছো, বা লতা মঙ্গেশকরের গান করছো, বা কোনো সিনেমা দেখছো, তুমি কিন্তু নিজেকে সেই জায়গায় বসিয়ে ভাবছো। এটাই হচ্ছে কল্পনা। এরপর দেখো কল্পনার বৈশিষ্ট্য। কল্পনা একটা নতুন রূপ ধারণ করেন, কারণ যেটা কোনো বাস্তব রূপ নেই সেইটা আমরা মনে করি। 2 হচ্ছে অবাস্তব বা কাল্পনিক চরিত্র, এবং 3 হচ্ছে স্মৃতি নির্ভর। কল্পনার উপাদান আসে পূর্বে দেখা বা শোনা কোনো জিনিস থেকে, অর্থাৎ কোনো কিছু একটা জানা বা দেখা, সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই কল্পনাটা আসে, অর্থাৎ স্মৃতির উপর নির্ভর করে কিন্তু কল্পনা আসে। এরপর দেখো কল্পনার সীমাবদ্ধতা। বুঝতেই পারছো, এটা কল্পনা এক একজন ব্যক্তির এক এক রকম বয়স স্তর অনুসারে, ব্যক্তিবিশেষে একই বয়স হলেও মানুষ বিভিন্ন রকম কল্পনা করে, এবং কল্পনা কেবলমাত্র মানসিক আনন্দের মধ্যে সীমাবদ্ধতা থাকে, বাস্তবে কিন্তু এর কোনো রূপ প্রকাশ পায় না। পরের প্রশ্ন দেখো, কল্পনা ও স্মৃতির মধ্যে পার্থক্য। আমরা আগেই বলেছি, কল্পনা যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে মনে করে পুনরায় মনে আনাকে বলা হয় স্মৃতি, আর স্মৃতির উপাদানকে মিলিয়ে যখন নতুন রূপ সৃষ্টি করা হয় তাকে বলা হয় কল্পনা। স্মৃতি সবসময় পূর্বের বাস্তব অভিজ্ঞতার পুনরাবৃত্তি, কিন্তু কল্পনা অবাস্তব। স্মৃতি কি, ধরো আমি একটা খেলা দেখেছি, সেই খেলাটা মনে করছি, কিন্তু কল্পনা হচ্ছে অবাস্তব। 3 হচ্ছে নির্ভরশীলতা। সরাসরি অতীত অভিজ্ঞতার নির্ভরশীল হলো কল্পনা, আর স্মৃতি হলো স্মৃতির উপাদানের উপর নির্ভরশীল হলো নতুনভাবে সাজিয়ে গড়ে তোলা। এখানে দেখছো কল্পনার গুরুত্ব আছে। কল্পনার গুরুত্ব আছে, একটা হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি, অর্থাৎ মানুষের মধ্যে যে সৃজনশীলতার বিকাশ হয়, শিখনকে আকর্ষণীয় করে, কারণ যদি মানুষ কল্পনা পাঠ করতে হয় তাহলে রোমাঞ্চকর ও আনন্দময় হয়ে ওঠে। 3 হচ্ছে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বপ্ন ও কল্পনার মধ্যে পার্থক্য। দেখো, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, কিন্তু কল্পনা কিন্তু আমরা জেগে দেখি। অর্থাৎ যে ঘটনাগুলো জাগ্রত অবস্থায় স্মৃতি এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন ছবি মনে করা, তাকেই কল্পনা বলে। অবস্থা, স্বপ্ন সাধারণত ঘুমের মাধ্যমে ঘটে, কিন্তু কল্পনা আমরা জেগে দেখি। নিয়ন্ত্রণের ক্ষমতা, স্বপ্ন আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কি স্বপ্ন দেখব না দেখব এটা আমরা কেউ জানি না, কিন্তু কল্পনা সম্পূর্ণভাবে বা অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য। এরপর দেখো হলো মনোযোগ। মনোযোগ হলো এক ধরনের একাগ্রতা ও ইন্দ্রিয়ের কেন্দ্রীকরণ, যার মাধ্যমে এক ব্যক্তি কোনো নির্দিষ্ট কাজ বা বিষয়বস্তু বা ঘটনাকে সম্পূর্ণভাবে মন নিবদ্ধ করে। যেমন যখন একজন মন দিয়ে বই পড়ে, তখন তার বাইরে কোনো বিভ্রান্তি বা কোনো কিছু সে কিন্তু খেয়াল করে না, সে পড়াশোনার প্রতি মনোযোগ দেয়। মনোযোগের 2টো বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে একাগ্রতা, অর্থাৎ এক মনে দেখতে হবে। 2 নম্বর নিয়ন্ত্রণযোগ্যতা, মনোযোগকে ইচ্ছামতো বৃদ্ধি বা হ্রাস ঘটানো যায়। 3 নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী বা অস্থায়ী। মনোযোগ কখনো দীর্ঘস্থায়ী হয়, আবার কখনো বা অস্থায়ী হয়। পরের প্রশ্ন দেখো, মনোযোগকে আকর্ষণ করার উপায়, অর্থাৎ কখন মানুষ মনোযোগী হবে। প্রথমত হচ্ছে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় বিষয়, অর্থাৎ যে বিষয়টা ভালো লাগে সে সেই বিষয়টার প্রতি মনোযোগী হয়। পর্যাপ্ত বিরতি দেওয়া, অর্থাৎ কন্টিনিউয়াস, ধরো যে পড়তে ভালোবাসে বা খেলতে ভালোবাসে, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কন্টিনিউয়াস খেলতে দিলেও কিন্তু তার আর ভালো লাগবে না তখন। 3 নম্বরে যে প্রশংসা ও উৎসাহ দান, যখন সে কাজটা করছে শিক্ষার্থী, তখন যদি তাকে প্রশংসা করা হয় বা উৎসাহ দেওয়া হয়, তাহলে কিন্তু তার মনোযোগ আরও বৃদ্ধি পায়। পরে দেখো মনোযোগ বিকর্ষণের উপায়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে মনোযোগ হয় না। বাহ্যিক বিভ্রান্তি, ধরো তুমি পড়াশোনা করছো, পুজোর মরশুম চলছে, বাইরে খুব জোরে ডিজে চলছে, একেবারে মাথার মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে, তাহলে কিন্তু তুমি মনোযোগ দিতে পারবে না। 2 হচ্ছে আভ্যন্তরীণ বিভ্রান্তি, অর্থাৎ তোমার খুব খিদে পেয়েছে বা খুব ক্লান্তি লাগছে বা খুব ঘুম পেয়েছে, সেখানে কিন্তু তোমার মনোযোগে ঘাটতি দেখা দেবে বা মনোযোগ ঠিক হবে না। 3 নম্বর হচ্ছে অনিয়মিত শিখন পরিবেশ, অর্থাৎ শিখন পরিবেশটাও কিন্তু পর্যাপ্ত বা পক্ষে থাকা দরকার। ধরো ঘরে পর্যাপ্ত পরিমাণে লাইট নেই, তাহলে কিন্তু শিখন বা মনোযোগ সেখানে সম্ভব নয়। এরপর দেখো আগ্রহ বা অনুরাগ। আগ্রহ বা অনুরাগ হলো একটা মানসিক সংগঠন যা কোনো ব্যক্তিকে তার পছন্দ অনুভূতি বুঝতে, তাকে সেই কাজে মনোনিবেশ করতে, কার্য সম্পাদন করতে প্রেরণা যোগায়। যেমন একজন শিল্পী যদি
আঁকতে ভালোবাসেন তাহলে কিন্তু তার সে ছবি এঁকে যাবে, অর্থাৎ আগ্রহ থাকে। আগ্রহের বৈশিষ্ট্য, আগ্রহের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনোযোগ বৃদ্ধি করে। আগ্রহ থাকলে ব্যক্তি সেই কাজটার উপর মনোযোগ দেয়, উদ্দীপনা ও প্রেরণা দেয়। আগ্রহ মানুষকে কাজ করতে উৎসাহিত করে, অর্থাৎ আমার যদি যে বিষয়ে আগ্রহ থাকে সেই কাজে সে কিন্তু উৎসাহিত হয়। 3 হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি হয়। আগ্রহী থাকলে নতুন ধারণা ও চিন্তা উদ্ভাবনের ক্ষমতা বাড়ে, কারণ সে সেই জিনিসটার প্রতি আগ্রহী, ফলে সে বারবার চেষ্টা করছে, বারবার কাজ করছে, ফলে সেই জিনিসটা কিন্তু আরও বিকাশ হয়। এরপরে প্রশ্নটা দেখো, শিক্ষায় আগ্রহের ভূমিকা বা তাৎপর্য। প্রথমত হচ্ছে মনোযোগ বৃদ্ধি করে, আগ্রহ থাকলে মনোযোগ বৃদ্ধি হবে। 2 নম্বর, শিক্ষা প্রক্রিয়া সহজ ও আনন্দময় করে তোলে। যদি আগ্রহ থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা চাপহীন হয়ে যায়, অর্থাৎ সে তো ভালোবেসে করছে এবং আনন্দদায়ক হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি। আগ্রহী শিক্ষার্থী নিজের সক্ষমতার প্রতি বিশ্বাসী হয় এবং সে আরও উৎসাহিত হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মনে করা ও চেনার মধ্যে পার্থক্য। দেখো, পূর্বে শেখা বা অভিজ্ঞতাকে তথ্য বা জ্ঞান, ঘটনা, মনের ভিতরে সরাসরি আনা, অর্থাৎ মনে করা হচ্ছে, আর অপরদিকে চেনা হচ্ছে পূর্বে শেখা বা অভিজ্ঞতার প্রাপ্ত তথ্যকে সঠিক ও পরিমিত হিসাবে শনাক্ত করা। 2 নম্বর, মনে করার ক্ষেত্রে সক্রিয়ভাবে মস্তিষ্ক তথ্য অনুসন্ধান করতে হয়, কিন্তু প্রদত্ত তথ্যের সঙ্গে মস্তিষ্কের তথ্য মিলিয়ে চিনে নেওয়া হয়। এবং 3 নম্বর দেখো, প্রয়োগ। সাধারণত পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনা স্মরণে আনার ক্ষেত্রে মনে করা হয়, কিন্তু চেনা সাধারণত বহু বিকল্পের মধ্য থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, শিশুর মানসিক বিকাশে কল্পনার ভূমিকা। মনস্তাত্ত্বিকবিদরা শিশুর মানসিক বিকাশে যে কল্পনার ভূমিকা দিয়েছেন তার মধ্যে হচ্ছে চিন্তা শক্তির বিকাশ, অর্থাৎ কল্পনা করতে শিখলে তার মধ্যে চিন্তা শক্তির বিকাশ ঘটবে, সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং শিখন প্রক্রিয়াকে সহজ করে, কারণ কল্পনা শিক্ষাকে অনেক সময় আকর্ষণীয় করে তোলে। পরের প্রশ্নে এটাও খুব গুরুত্বপূর্ণ, দিবা স্বপ্ন ও কল্পনার মধ্যে পার্থক্য। দিবা স্বপ্ন হলো অবচেতন মনে ঘটে যাওয়া এক ধরনের স্বপ্ন, যেখানে মানুষ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ইচ্ছামতো চিন্তায় ডুবে থাকে। আর কল্পনা হলো মানসিক প্রক্রিয়া, যা আগে অভিজ্ঞতা অর্জন করেছে তার পরিপ্রেক্ষিতে দেখা। 2 নম্বর হচ্ছে দিবা স্বপ্ন হলো শুধু কেবলমাত্র মানসিক আনন্দ, যা ইচ্ছা পূরণের জন্য ঘটে। আর কল্পনা সৃজনশীল চিন্তা, সমস্যার সমাধান ও নতুন কিছু উদ্ভাবনের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, অর্জিত অনুরাগ বা আগ্রহ কাকে বলে? অর্জিত অনুরাগ বা আগ্রহ হলো যেগুলো মানুষ জন্মগতভাবে নিয়ে আসে, যেমন খেলাধুলা করতে চাওয়া, মায়ের সান্নিধ্য চাওয়া ইত্যাদি। এই ছিল পড়ার বিষয়ের পক্ষ থেকে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ এডুকেশনের যে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে দিয়েছি। এছাড়া এর থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসতে পারে অংশ অংশ করে, কারণ 10 নম্বর ডাইরেক্ট আসবে না। আমরা এডুকেশন ছাড়া হিস্ট্রি, পল সায়েন্স এবং ফিলোসফির নোট এবং সাজেশান এবং সেই নোটগুলো বুঝিয়ে দিই। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিচ্ছে, সেই নোটিফিকেশানগুলো আমরা সেই দিনই তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমরা জানতে পারো তোমাদের কি করতে হবে বা কি হচ্ছে। কাজে যদি মনে হয় তোমাদের ভালো লাগছে, উপকার পাচ্ছে, অবশ্যই চ্যানেলটা লাইক করো। তোমাদের ভালোবাসার সমর্থন আমরা একান্তভাবে কামনা করি। কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাদের জানিও। আরেকটা কথা, পড়ার বিষয় পক্ষটা আমি একক না, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন এবং যিনি সবচেয়ে অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছর আমার থেকেও বেশ সিনিয়র। কাজেই তোমাদের যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী করতে চাও এই বিষয়ে যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের বলো, আমরা সর্বতোভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথা বলে শেষ করে তিনি বলেছেন, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে ভালো করে পড়াশোনা করো, সঠিক পথে পড়াশোনা করো, সফলতা কিন্তু অবশ্যই একদিন আসবে।